এই রাষ্ট্রপতি তো এই ফ্যাসিবাদেরই প্রোডাক্ট। তাহলে তারা যখন নির্বাচনের সময় হ্যাঁ ভোট দিতে বলছিল, তারা কেন বলছিল? তাদের নেতা তারেক রহমানও বলছিলেন। কাজী বিএনপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারা হ্যাঁ ভোট দিয়ে কি করবেন এখন? জনাব আশরাফ কায়সার, নতুন সংসদ কেমন লাগছে আপনার কাছে? আমি বেশ গলাটা পরিষ্কার করে নিলাম, কেননা নতুন সংসদ অনেক চমক দিচ্ছে। এবং আগে আমাদের অভিযোগ ছিল সংসদটি মৃত এবং মৃত ব্যক্তিরা সেখানে বসে আছেন, তারা প্রায় ঘুম থেকে জেগে উঠে জানতে চান যে আমরা বিরোধী দল না সরকারি দল, আমাদেরকে বলে দিন। এখন ঘটনা হয়ে গেছে, আমরা চেয়েছি যে প্রাণবন্ত সংসদ হোক, যুক্তিপূর্ণ মানে বক্তব্য হোক, প্রতিবাদ হোক, সবই হতে পারে, কিন্তু এত অল্প সময়ে এত ঘটনা ঘটছে যে এটি নিয়ে মন্তব্য করতেও আমাদের একটু মানে বেগ পেতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে বিএনপি যে কাজটি করলো, যে এই যে আমাদের 18 মাসের আলোচনা কিংবা জুলাই আগস্টের যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা, সেই জায়গাটি বিএনপি আমার মনে হয় একটা আটকে দিল, এবং তার সুনির্দিষ্ট কোনো পথ আমরা এখন দেখতে পাচ্ছি না। কারণ সে যদি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে তারা যখন নির্বাচনের সময় হ্যাঁ ভোট দিতে বলছিল, তারা কেন বলছিল? তাদের নেতা তারেক রহমানও বলছিলেন। কাজী বিএনপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারা হ্যাঁ ভোট দিয়ে কি করবেন এখন? তারা তো একদিকে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তারা তাদের দ্বিমতের কথা বলছেন। দুটো কি এক? না, দুটো কিন্তু এক না। আমি মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে শপথ নিতে তাদের মূল অবজেকশনের জায়গাটি হচ্ছে যেটি সংবিধান সম্মত না। হঠাৎ করে বিএনপি সংবিধানের প্রতি অনেক অনুরক্ত হয়ে উঠেছে, জুলাই সনদেও ছিল না, এটি কিন্তু সত্যি। কিন্তু ওই সময়টা আমাদের মনে আছে কিনা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে কোন প্রক্রিয়ায় হবে, তার 3-4টি অপশন আইনজীবীরা বা যারা বিশেষজ্ঞ তারা বলেছিলেন। সবচেয়ে ভালো অপশন মনে হয়েছে গণভোট। সেই সময় বিএনপি কিন্তু এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি, কিন্তু এখন তারা বলছে যে যেহেতু ওই পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, অতএব ওই পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে না। তারা বরঞ্চ সংবিধানকে সংস্কার করে তারপরে এই আমাদের যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন বা সংস্কারের আশা আকাঙ্ক্ষা, সেই জায়গায় যেতে চান। এখন আপনাকে একটা মৌলিক প্রশ্ন করি, যেই প্রতিষ্ঠানের সংস্কার আপনি করবেন, সেই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আপনি কি করে সংস্কার করবেন? কিংবা যেই সংবিধানের সংস্কার আপনি করবেন, সেই সাংবিধানিক পথে ঢুকে আপনি কি করে করবেন? এখন এই জায়গাগুলোর উত্তর বিএনপি আমার ধারণা অনেক সৃজনশীলভাবে উত্তর দিতে পারে, এমসিকিউতে আটকে যাচ্ছে। সৃজনশীলভাবে উত্তর দেওয়া নিশ্চয়ই তাদের, সালাউদ্দিন আহমেদকে আমরা দেখলাম অনেক কথা বলছেন, কিন্তু খুব দ্রুত তাদের একটি যুক্তিপূর্ণ জায়গা তৈরি করতে হবে, যাতে করে আপনি জানেন যে বিএনপির ব্যাপারে শুরু থেকে অভিযোগ বড় দল এবং তারা নিশ্চিত জানতো ক্ষমতায় যাবে, দু একটি ব্যতিক্রম ছাড়া, কাজেই তারা সংস্কারে আগ্রহী না, এরকম একটি পারসেপশন নির্বাচনের আগেও হয়েছে। এখন তো এটি মোটামুটি বাজার পেয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি মনে হয় আগ্রহী। আমার যতটুকু ধারণা, তার একটা মাত্রা আছে, বিএনপি কতটুকু সংস্কারে আগ্রহী, ওই মাত্রাটি আমাদের থ্রেশহোল্ডের জায়গাটি ধরতে হবে। এখন দেখুন, আমি যদি মোটা দাগে 10টি বড় সংস্কারের কথা বলি, তার কমে হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বা তার জনগণ মেনে নিবে না যে এটি সংস্কার হয়েছে। যেমন দেখুন, আপনি সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, এটি তো আপনাকে একটি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হওয়া ছাড়া এটি আপনি সংবিধানে কি করে যুক্ত করবেন? এই যে মৌলিক প্রশ্নগুলো, অথবা আমরা যে বারবার বলছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটি নীতিমালা তৈরি হবে, যাতে বাংলাদেশের অপার ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী এই সব প্রতিষ্ঠানকে তার দলীয় লোক দিয়ে ভরে ফেলতে না পারেন। কাজেই এই সংস্কারের জায়গাগুলো বিএনপি একটি সন্তোষজনক সমাধান দিতে হবে। এখন আপনাকে আরেকটা জিনিস বলি, বিরোধী রাজনীতির মূল হবে সংস্কার। আগামী 5 বছরও তারা টানতে পারে। তারা যেভাবে রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়েছে, সেভাবে বিএনপিকেও প্লাকার্ড দেখাতে পারে যে জুলাইয়ের ব্যাপারে তাদের বেইমানি স্পষ্ট হয়ে যাচ্ছে। এই রাজনীতিকেও তারা কি করে মোকাবেলা করবে, সেটি পার্লামেন্টে হোক, সেটি রাজপথে হোক। কিন্তু তারও আগে যেই জনগণের কাছ থেকে তারা ভোট নিয়েছে, বা যারা আপনার গণভোটে অংশ নিয়ে হ্যাঁ বলেছে, তাদেরকে বিএনপি কি করে স্যাটিসফাই করবে? এখন প্রবলেম হচ্ছে যে আমাদের একটা রোগ তৈরি হয়, ক্ষমতায় চলে গেলে, নির্বাচিত হয়ে গেলে, ওই রোগ থেকে বিএনপি কি এবার মুক্ত হতে পারবে?
এই প্রশ্নও কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। আচ্ছা, পার্লামেন্টে যে চমকগুলো ঘটলো, শোক, দেখুন ওই দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অনেক প্রতিবাদ হলো, কথা হলো। রাষ্ট্রপতি আবার কি একটা অদ্ভুত ভাষণ দিলেন। উনি মৌসুমী বাতাসের মতো একজন লোক, ব্যক্তিত্বহীন, নৈতিক অবক্ষয়ের শিকার। এই যে তার ভাষণ, রাষ্ট্রপতিদেরকে আমাদের এর চেয়ে বেশি কিছু করার থাকে না, লিখে দাও ভাষণ, তা থাকে না। মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ থেকে লিখিত দেওয়া হয়, কিন্তু আপনার তো ন্যূনতম মানে আপনার নিজের প্রতি রেসপেক্ট থাকতে হবে। আপনি যেই সরকারের রাষ্ট্রপতি, যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাদেরকে আপনি বলছেন ফ্যাসিবাদী, তাদেরকে বলছেন 17 বছর ধরে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই রাষ্ট্রপতি তো এই ফ্যাসিবাদেরই প্রোডাক্ট। তিনি নিজেই বলে দিচ্ছেন যে উনি তো তাদেরই অংশ। হয়তো সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে উনি পালিয়ে যাননি বা যেতে হয়নি এবং বঙ্গভবনে বসে আছেন। আচ্ছা, কিন্তু সেই দিন তার বক্তৃতার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে শোক প্রস্তাব। এবং আমি খেয়াল করলাম গণমাধ্যমে এবং আমাদের আলোচনায় শোক প্রস্তাবের ব্যাপারটি কম এলো এবং বেশি এলো রাষ্ট্রপতির বিষয়। এবং আগামী 50 ঘন্টা নাকি সেগুলো নিয়েও আলাপ করা হবে। 81 কোটি টাকা সাকুল্যে খরচ হবে। আচ্ছা, শোক প্রস্তাবে যেই নামগুলো এলো, এটি আমাদের জন্য কলঙ্কের, লজ্জার এবং প্রকৃতপক্ষেই শোকের গণতন্ত্রের জন্য। আপনি 71-এর মুক্তিযুদ্ধের অপরাধীদেরকে, যারা যুদ্ধ অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব আনতে পারেন না। আমি জামাতের যুক্তি যেটি শুনতে পেয়েছি, তারা বলেছেন 13-14 সালে যে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেটির ত্রুটিপূর্ণ ছিল। ধরলাম সেই বিচারের নৈতিক মান নিয়ে বা আইনগত মান নিয়ে আপনি প্রশ্ন করলেন, কিন্তু 71 সালে সংগঠিত ঘটনাগুলো তো ঘটিয়েছে কেউ। বিচারটিতে যেই ত্রুটি রয়েছে সেটি কিন্তু 71 সালে সংগঠিত ঘটনাটি ঘটেনি এমন করে বলা যাবে না। কাজেই আবার বিএনপির লোকজনকে, তাদের চিফ হুইপকে যেভাবে আগ বাড়িয়ে আরও 3-4টি নাম যুক্ত করতে দেখলাম, আমার হঠাৎ করে মনে পড়লো যে একসময় বিএনপি জামাত বলে আমরা একসাথে উচ্চারিত হতে দেখতাম। পার্লামেন্টে সেই দৃশ্যটি, আপনি যদি পার্লামেন্টের একটি স্টিল চিত্র দেখেন, বাংলাদেশের পার্লামেন্ট কিনা আপনাকে আরেকবার ভাবতে হবে। পোশাক আশাক, পরিচ্ছদ এবং কেউ কেউ যে ভাষায় কথা বলছেন, যে আচরণ করছেন। আমরা একটা কালো গণতান্ত্রিক বিগিনিংয়ের শুরুতে ঢুকে গেছি। সেটি হচ্ছে যে অবশ্যই নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, মাঠ ছেড়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং যারা প্রগতিশীল রাজনীতি করছেন তাদের বেকায়দায় অবস্থা এখন। কিন্তু কায়দা যারা পেয়েছেন তাদের চেহারাটি কিন্তু আবার ভয়ঙ্কর। তাকে আমরা যখন নির্বাচনের আগে নারী বিদ্বেষী হতে দেখেছি, ধর্ম বিদ্বেষী হতে দেখেছি, গণতন্ত্র বিদ্বেষী হতে দেখেছি, নির্বাচনের পরের চেহারাটি নিয়ে আমি এখন বেশি শঙ্কিত। কেননা প্রতিদিন পার্লামেন্টে তারা এমন সব কাণ্ডকীর্তি করতে চেষ্টা করবেন এবং তার সাথে আমাদের তরুণরা যুক্ত হয়েছেন। 2-1 মুক্তিযোদ্ধা যদিও ফেল করেছেন, জিতে আসতে পারেননি, কিন্তু একটা খুবই কালো আবর্তে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ঢুকে গেল। এবং আমি প্রথমে বলি, বাংলাদেশের সংবিধান কোনো গণতান্ত্রিক সিস্টেমের পক্ষের সংবিধান না। কেননা ওই সংবিধানেই আপনার স্বৈরাচার তৈরি করতে সুযোগ করে দেয়। ওই সংবিধানে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়। ওই সংবিধানে আপনি বেপরোয়া হতে পারেন। এখন আমরা সেই সংবিধানের ওই ধারাগুলোর পরিবর্তন চেয়েছিলাম যেখানে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র জন্ম না নিতে পারে। এখন বিএনপি আবার সেই সংবিধানকেই সবচেয়ে উপজীব্য মনে করে আমাদেরকে সংস্কারের একটা পথ বাতলে দেওয়ার চেষ্টা করছেন। ফলে গণতান্ত্রিক যে ন্যূনতম মান, মর্যাদা, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা যদি মানদণ্ডের দিকে তাকাই, এখন সংসদকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, সভরেন হতে হবে এবং তারা জনগণের আশা আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি না এই প্রশ্নের উত্তর দিতে হবে। নাহলে কিন্তু আমাদের ওই নির্বাচনের দিনের গণতন্ত্রের পরে বাকি 5 বছরের প্রতিটা দিন আপনার সাথে সহনীয়, কষ্টসাধ্য হবে, অসহনীয় হবে। এইরকম একটি শাসনের আবর্তে কিন্তু আমরা পড়ে গেলাম।